অমাবস্যার আকাশ গাঢ় নিশ্চিন্দ্র, কৃষ্ণ আস্তরণে ঢাকা। বাতাস যেন স্তব্ধ হয়ে রয়েছে, বৃক্ষগুলি নিশ্চল, একটি পাতাও নড়ছে না। থমথম করছে প্রকৃতি। দিবসের তাপদগ্ধ শাসনের পর নিশাগমে দুলোক ভুলোক যেন এক সম্মিলিত বিদ্রোহের মন্ত্রণা করছে অন্ধকারে। ঝড় আসছে, প্রবল বিক্ষুব্ধ বার্তা। দিক দিগন্তে রুদ্ধশ্বাস প্রস্তুতিতে তারই করাল ইঙ্গিত। বাতায়ন প্রান্তে একাকী দাঁড়িয়ে রয়েছেন ভীষ্ম, দৃষ্টি তমসাবৃত আকাশে নিবদ্ধ। বহুদিন পর আজ এক তুমুল ঝঞ্ঝার আভাস মিলছে। দূরে মেঘাচ্ছন্ন চক্রবালের মাথায় একটি আত্মি বিদ্যুৎ রেখা সত্য স্ফুরিত হতে শুরু করেছে। ওই অচিরেই বিপুল গর্জনে ত্রিভুবন কাঁপিয়ে অশনি হেসে উঠবে। শিশু ক্ষণপ্রভা ঝলকগুলি বিরাট বিস্তারে ছড়িয়ে পড়বে আকাশের প্রান্ত থেকে ও প্রান্ত। তাদের মুখ বেদনে চমকিত হবে ধরণী। যে বাতাস এখনো নিষ্কম্প হয়ে প্রতীক্ষারত, তারই দুরন্ত আস্ফালন প্রবীণ বনস্পতিদের আছড়ে ফেলবে ভূমিতে। ধুলায় অন্ধ হবে দিক বারণকুল। দুর্মদ বিক্রমে প্রলয় রবে উন্মাদ ঝটিকা রণতাণ্ডব চালাবে অবাধে। তারপর হয়তো বৃষ্টি নামবে। দীর্ঘ উন্মাদনার পর স্তিমিত হবে বায়ুর তেজ। অশান্তির অবসানে স্নিগ্ধতা ছেয়ে যাবে চতুর্দিকে। অসহ দাহের নিবৃত্তি হবে শীতল বাড়িধারায়। যেমন হয়, যেমন প্রকৃতির নিয়ম। ভীষ্ম অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ঝড় ঝড়, তার জীবনেও কি ঝড় এলো কম? বারবার ঝঞ্ঝার আক্রমণ তার জীবনের সব ছক এলোমেলো করে দিয়ে গেছে। এখন তার নিজের জীবন বলেই আর কিছু অবশিষ্ট নেই। এই পিতৃপুরুষের রাজ্য, এই হস্তিনাপুর, এই আজ তার অস্তিত্বের সমার্থক। মহান কৌরব সিংহাসনী তার আত্মা, রাজপুরী তার দেহ, রাজছত্র রক্ষায় তার শ্বাস প্রশ্বাস। আর নিজের ব্যক্তিগত আশা নিরাশা, প্রাপ্তি অপ্রাপ্তির কোনো বোধই আন্দোলিত করে না তাকে। শুধু কর্তব্য, কেবলই দায়িত্ব পালন। পিতার মৃত্যুশয্যায় দেওয়া সেই প্রতিশ্রুতি, আমৃত্যু হস্তিনার পাশে থাকা, শেষ শ্বাস অব্দি রাজ্যকে নির্ভরতা দান। ব্যাস, আর কোনো ভর কেন্দ্রই নেই পৌরত্ব প্রান্তে উপনীত গঙ্গানন্দনের। হস্তিনার আকাশেও আজ সমাসন্ন ঝঞ্ঝা। গুরু গুরু গর্জে গটপর্জন্য জমেছে বহুদিন ধরে। রাজ সিংহাসন শূন্য পড়ে রয়েছে দীর্ঘকাল, বিচিত্র বীর্যের মৃত্যুর পর থেকেই। রাজাহীন সাম্রাজ্য বড়ই অশুভ লক্ষণাক্রান্ত। শত্রুদের চোখ লোভাতুর হয়ে ওঠে। রাজ্যে প্রজা অসন্তোষ দেখা দেয়, সৈনিকরা বিশৃঙ্খল হয়ে পড়ে। রাজপ্রাসাদে কুটিল চক্রান্তকারীরা নখরে শান দেয়। মহান পরন্তপ ভীষ্ম এ যাবৎ অটল পর্বতের মতো হস্তিনার রক্ষকের ভূমিকা পালন করে এসেছেন। তার অবস্থিতি ঠেকিয়ে রেখেছে সব দুর্দৈব। তার নামেই এখনো মন্ত্রমুগ্ধবৎ দূরে সরে যায় সমস্ত অশুভ। কিন্তু কতদিন? কাল সকলকেই অনিবার্য নিয়মে অভিভূত করে। দুর্ধর্ষ বিভ্রান্ত গাঙ্গায়নীয় বৃদ্ধ হতে চলেছেন। অদূর ভবিষ্যতে শিথিল হবে তার মুষ্টিও। রাজ্যের এখনই প্রয়োজন কোনো সক্ষম উত্তরাধিকারী, অন্তত একটি উপযুক্ত শিশুকেও ভবিষ্যতে নৃপতি চিহ্নিত করে রাখার প্রয়োজন। তাতেও প্রজাগর্ব, সৈন্যদল, অমাত্যকুল নিশ্চিন্ত হয় ও বহিঃশত্রুরা সংযত। কিন্তু দুর্ভাগাই রাজ্য, পরম যোগী বেদব্যাসের ক্ষেত্র নিয়োগেও পরপর দুবার রানীদের গর্ভাধান প্রয়াস সর্বত সাফল্য পেল না। অম্বিকার পুত্রটি পাণ্ডুবর্ণ, চিররুগ্ন, যৌন অক্ষম। এমনই ভবিষ্যৎবাণী ছিল ব্যাসদেবের, তা সত্যও হয়েছে। সত্যবতী তৃতীয় প্রচেষ্টাটিও নাকি সত্য সত্য ব্যর্থ হয়েছে বলে চরমুখে শুনেছেন ভীষ্ম। অম্বিকা ছলনা করে এক দাসীকে প্রেরণ করেছিল, তাই তৃতীয় সন্তানটিও শূদ্রজনিজ হবে। খতা, গুণগত যোগ্যতা সত্ত্বেও রাজ সিংহাসনের অনধিকারী। অর্থাৎ এই মুহূর্তে রাজ্য রয়ে গেল পূর্ববৎ, অরাজক, অচ্ছত্র। শেষ দিনের মন্ত্রণাগৃহের ছবিটি অকস্মাৎ ভেসে উঠল ভীষ্মের স্মৃতিতে। সমবেত প্রাজ্ঞ ব্যক্তিরা প্রায় বলপূর্বক তাকে সিংহাসনে বসিয়েই দিচ্ছিলেন। অন্ততপক্ষে দুই ভ্রাতৃবধূর শয্যাতে পাঠিয়ে দেওয়া তো নিশ্চিন্তই ছিল এক প্রকার। মলিন হাসি ফুটল ভীষ্মের ওষ্ঠে। আহ, সত্যবতীর সেই সময়কার মুখচ্ছবিটি ভোলার নয়। ভীষ্ম তো সারাক্ষণ তার মুখের দিকেই তাকিয়েছিলেন।
প্রচণ্ড কৌতুক বোধ করছিলেন মনে মনে। যখন তাকে সিংহাসনে বসানোর প্রস্তাব উঠল, সত্যবতীর মুখ ছাই বর্ণ হয়ে গিয়েছিল। কি করবেন, কি বলবেন স্থির করতে পারছিলেন না। ভীষ্ম প্রত্যাখ্যান করলেন যখন সে প্রস্তাব, যেন স্বস্তি ফিরল সত্যবতীর। অন্তত সেই মুহূর্তটিকে ভীষ্মের করুণার উপরই দাঁড়িয়েছিল ধীবর দুহিতার দীর্ঘদিনের সাধনা। ভীষ্ম কি পারতেন না এক লহমায় সমস্ত বঞ্চনার প্রতিশোধ তুলে নিতে, সত্যবতীর সব চক্রান্ত চূর্ণ করে তাকে নিঃস্ব করতে? কিন্তু না, শপথের মূল্য প্রতিশোধ লিপ্ত আছে বহুগুণ বেশি। আর নিরস্ত্র অসহায় বৈরীকে বিদ্ধ করা ভীষ্মের চরিত্র নয়। তিনি হেলায় ফিরিয়ে দিয়েছেন করতলগত সুবর্ণ সুযোগ। বলেছেন, ত্যক্ত নিষ্টিবনে রসনা স্পর্শ করা যায় না। এবং তারপর দ্রুত হস্তক্ষেপে দুই রাজবধূর গর্ভে ভীষ্মের ঔষধ প্রদানের সম্ভাবনাও নির্মূল করে দেন সত্যবতী। এমন নাটকীয় সংকট লগ্নে নিজের কুমারী জীবনের সন্তানটিকে পাদ প্রতিপে তুলে আনলেন যোজনগন্ধা। কেউ আর অধিক বাক্য ব্যয় করতে পারল না। মাত্র 2-4টি বাক্যেই ব্যাখ্যা শেষ। সিদ্ধান্ত স্থিরীকৃত হয়ে গেল। ভীষ্ম যেমন বুঝলেন, তাঁর রক্তধারা আর কিছুতেই হস্তিনার রাজবংশ প্রত্যাবৃত হতে দেবেন না মৈনাক কন্যা। হয়তো বাকি সভাসদ পণ্ডিত মুনিদের মধ্যে কেউ কেউ তা বুঝেছিলেন, কিন্তু আরেকটি গোপন গহন ইঙ্গিত, যা একমাত্র ভীষ্মের চেতনাতেই ধরা পড়েছিল, সেটি অনুধাবন করার কারো পক্ষে সম্ভব ছিল না। গঙ্গায়নী জানেন কেন অম্বিকা অম্বালিকার শয্যায় ভীষ্মের ছায়াপাত হতে দেননি সত্যপতি, কেন কানিন পুত্রের পরিচয় প্রকাশ করে অনুরাকালের গোপন লজ্জা বৃত্তান্ত সর্বসমক্ষে আনতেও দ্বিধা হল না তার। হস্তিনার সম্মানিতা রাজমাতা, দীর্ঘকালের সিংহাসনার্থ ভাগিনী, মহারাজ শান্তনুর মহিমময়ী রাজ্ঞী রাজ্যের ভাগ্য নিয়ন্ত্রী সত্যবতী, তিনি উপস্থিত সভা সদস্যদের সমীপে নত মুখে কৌমারী বয়সের কলঙ্ক প্রকাশ করলেন। তবু ভীষ্মকে রাজবধূদের শয়নকক্ষে প্রবেশ করতে দেবেন না। শুধুই বংশধারার কারণে নয়, শুধুই রাজনীতি নয়, এ কারণ গূঢ়তর, গাঢ়তর। ওই দূর আকাশের কৃষ্ণকান্তি জলধর পটলের গর্ভে যে বিদ্যুৎ নিহিত আছে, তমসায় আবৃত সেই জ্বালাময়ী শিহরণের মতো সত্যবতীর অন্তর্কন্দরেও সুষুপ্ত রয়েছে তীব্র তড়িৎ। চকিত এক একটি মুহূর্তিক উদ্ভাসে তার সূক্ষ্ম নিলেহন অনুভব করতে পারেন ভীষ্ম। ওই প্রচন্ড নিনাদে দ্রংষ্টারেখা বিস্তার করল ভীম মেঘপুঞ্জ, আর সঙ্গে সঙ্গে অযুত বলবান করিকরবের মতো বন্য আস্ফালনে মেতে উঠল ঝড়। বৃক্ষ শাখাগুলিতে বাতাসের উদ্দাম নৃত্য, তীক্ষ্ণ গর্জনে ধেয়ে আসা পশ্চিমা বার্তার রথ সারথি হয়ে চরাচর অন্ধ করে দিচ্ছে ধুলার কুণ্ডলী। বাতায়ন বন্ধ করতে ভুলে গিয়েছেন ভীষ্ম। মুগ্ধ নৃত্যে চেয়ে রয়েছেন ভয়ঙ্কর অথচ সুন্দর, নির্মম অথচ মনোমুগ্ধকারী আগন্তুকের দিকে। এসো, এসো হে মহাকালের দূত, এসো জীর্ণতা মোচনকারী চিরনবীন, দগ্ধ শ্মশানে নবজীবনের বার্তাবহ, নিষ্ঠুর কারণিক দুরন্ত মহান রুদ্রশী একাকার, যার মধ্যে সেই উদ্দাম শক্তির রূপ প্রত্যক্ষ করতে করতেই বিভোর হয়ে দাঁড়িয়ে থাকেন গঙ্গানন্দন। অকস্মাৎ চমকিত হয়ে ভীষ্ম শুনতে পেলেন, তার কক্ষের রুদ্ধ দ্বারে কে যেন আঘাত করছে। জানলার বাইরে ঝটিকার তুমুল রব, তা ছাপিয়ে সেই প্রবল শব্দ উঠছে তার বন্ধ দরজায়। কে? এই ঝটিকা বিক্ষুব্ধ গাঢ় নিশীতে তার শয়ন মন্দিরে কে এলো? দ্রুত পদবিক্ষেপে এগিয়ে গিয়ে দ্বার উন্মুক্ত করলেন ভীষ্ম। হে কি! ভীষ্ম এই সুযোগ বাক্যটি সম্পূর্ণ করতেও পারলেন না শান্তনব। কবাট ধরে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তাঁর এই রূপ ভীষ্ম আগে কখনো দেখেননি। একই বাস্তবিকই প্রবল ব্যক্তিত্বময়ী সেই নারী, যার অঙ্গুলি নির্দেশে বিশ্রুত ভরত বংশের গতিপথ নির্ধারিত হয়ে এসেছে গত 2 দশক। সেই দৃঢ় প্রতিজ্ঞ স্থিতধী ললনা, যিনি অসম্ভবকে সম্ভব করেছেন বারবার, সমস্ত পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে স্থির সরসন্ধান করতে যার হাত কম্পিত হয়নি। এ কি রূপ তার আজ! মুখের উপর এসে পড়েছে আলুথালু চুল, চোখ দুটি আর রক্তিম, বিশ্বস্ত বেশবাস, আঁচল ভুলুণ্ঠিত, ওষ্ঠ দুটি নিরক্ত। স্থির হয়ে দাঁড়িয়ে থাকারও ক্ষমতা নেই, যেন দেওয়ালে নিজের শরীর ভার হেলিয়ে দিয়েছেন। ভীষ্মের বাক্য স্ফূর্তি হল না। অবিশ্বাসী দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন। শুধু যা দেখছেন তা কি বাস্তব?
এই বজ্রতাড়িত ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুর্যোগ রাত্রির বিভ্রম মাত্র? রাত্রি জাগরণের ফলে মস্তিষ্কে এমন প্রভাব পড়ল, ভুল দেখছে তার চোখ? কি সত্যব্রত দেবব্রত ভীষ্ম সত্যবতীকে কক্ষের অভ্যন্তরেও আহ্বান করবে না? কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে রাজমাতার, কণ্ঠে মিশে আছে করুণ মিনতি ও তিক্ত শ্লেষ, দুই বিপরীত আবেগ। আর মুখটি খোলার সঙ্গে সঙ্গে একটি নির্ভুল ঘ্রাণ এসে ভীষ্মের নাসা স্পর্শ করল। দ্বিগুণ চমকিত হলেন গাঙ্গায়নী। সত্যবতী প্রকৃতিস্থ নেই, সুরাপান করেছেন, তাই তার নয়ন দুটি অমন গাঢ় রক্তাভ, পা দুটি টলটলায়মান, দৃষ্টি উন্মাদিনীর মতো। খলখল করে হেসে উঠলেন যোজনগন্ধা। কি গো ব্রহ্মচারী ভীষ্মদেব, শয়ন কক্ষে নারীর পদার্পণেই তোমার ব্রহ্মচর্য স্খলিত হয়ে যাবে নাকি? তাই দ্বিধা? আমাকেও তবে তুমি নারী মনে করো? নারী? মাতা সত্যবতী বলে সম্বোধন করো যে অহরাত্র, তবু ভুলতে পারো না যে সত্যবতী নারী মাত্র, ঠিক তো? বলো, নারী নারী, রক্ত মাংস। আহ দেবব্রত, একটিবার সত্যবতীকে নারী বলে ডাকো। ভীষ্ম কোমল স্বরে বললেন, আসুন মাতা, কক্ষের ভিতর আসুন। ঘৃত সিঞ্চিত অগ্নির মতো দপ করে জ্বলে উঠলেন সত্যবতী। আহ, অভিশাপ লাগুক তোমার রসনায়, মুখ হয়ে যাক তোমার বাগিন্দ্রিয়। মাতা মাতা মাতা, কপট মিথ্যা সম্পর্কে জালে বদ্ধ করে পবিত্র মাতৃসত্ত্বের পরিহাস কি শোভা পায়? বলো, কে মাতা? কার মাতা? গর্ভে ধরেছি আমি তোমাকে, স্তন্য দিয়েছি, শুধু তোমার বৃদ্ধ পিতার শয্যায় শয়ন করেছি, তার কাম নিবৃত্তি ঘটিয়েছি। মাতৃত্ব তো সহজ নয় হে গাঙ্গেয়, আমাকে মাতা বলে মাতৃত্বের অবমাননা করো না আর। ভীষ্ম ধীরে ধীরে সত্যবতীর একটি হাত ধরলেন, বললেন, আসুন, আপনি সুস্থ নেই, ধীরে ধীরে পা ফেলুন। সদ্য চলতে শেখা বালিকাকে যেমন অভিভাবক সন্তর্পণে রক্ষা করে এক পা এক পা করে এগিয়ে নিয়ে যায়, অবিকল তেমন ভাবে সত্যবতীকে ধরে ধরে কক্ষের মধ্যে নিয়ে গেলেন ভীষ্ম। শয্যার পাশে একটি সুরম্য কোমল আসনে বসাতে চাইলেন, কিন্তু না, সত্যবতী বসবেন না। তিনি এবার দৃঢ় বলে ভীষ্মের একটি মুঠি আঁকড়ে ধরেছেন। থরথর কাঁপছে তার দেহ। মুক্ত বাতায়ন পথে উন্মাদ বাতাস ক্ষিপ্ত গতিতে ঢুকে পড়ছে ঘরের মধ্যে। ঘন ঘন বজ্ররবে চকিত হয়ে উঠছে প্রকৃতি, বিজলী উদ্ভাসে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তমসা জাল। শয়ন কক্ষের ম্লান দীপশিখা স্ফটিক আস্বাদনের মধ্যে ত্রস্ত কম্পিত হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। যে কোনো মুহূর্তে তার ক্ষীণ প্রাণটুকু হরণ করে নিয়ে যাবে দস্যু বায়ুর ঝাপট। সত্যবতী মদিরাতাড়িত আকুল কণ্ঠে বললেন, হস্তিনাপুরকে রক্ষা করো গাঙ্গেয়, আর কোনো পথ নেই তুমি বিনা। আমি সেই মিনতি নিয়ে এসেছি এই দুর্যোগ রজনীতে, সব চক্ষুর অগোচরে তোমার কাছে এসেছি। হাসলেন শান্তনু নন্দন। বাইরে বজ্রের হুঙ্কার, তবু তার শান্ত হাসির ধ্বনিটুকু শুনতে পেলেন সত্যবতী। ভীষ্ম বললেন, রক্ষা করেই তো আসছি, বর্ষ বর্ষ ধরে। না, রাজমাতার কণ্ঠ আর্তনাদের মতো শোনালো। ভবিষ্যৎ কি ভবিষ্যৎ? এই রাজ্যের আমাদের পরবর্তী প্রজন্ম কোথায়? উত্তরাধিকারী কই মহান ভারত হস্তিপুর সংবরণের? আমাদের উত্তরাধিকারী অর্জনের প্রয়াস ব্যর্থ হয়েছে গাঙ্গেয়। দুটি অক্ষম বিকলাঙ্গ সন্তান এ বিপুল সাম্রাজ্যের উপযুক্ত রক্ষক হবে না কখনো। তোমার প্রতি যে অপরাধ হয়েছিল, তারই শাস্তি স্বরূপ এই পরিহাস নিয়তির। বুঝি গাঙ্গেয়, সব বুঝি। শান্ত হন, অত্যন্ত অধীর হয়েছেন আপনি আজ। সত্যবতী ভীষ্মের উত্তরীয় দুই মুঠিতে চেপে ধরলেন, নিজের দেহ ভীষ্মের দেহে প্রায় সংলগ্ন করে দিয়ে তীব্র স্বরে বললেন, আজ আমাকে অতীত অন্যায়ের প্রায়শ্চিত্তের সুযোগ দাও দেবব্রত। শ্বাস চেপে কয়েক লহমার জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন গাঙ্গায়নী। অস্ফুটে বলেন, কি প্রায়শ্চিত্ত? অশনি অট্টহাস্য করে ওঠে, বায়ু বেগে লুটিয়ে পড়ে বনস্পতির দল। হাহা শব্দে ঝটিকার ফুৎকার সে নিভিয়ে দিয়ে যায় শয়ন কক্ষের দ্বীপ। অকস্মাৎ সেই নিশ্চিন্ত অন্ধকারে সত্যবতী গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করেন সামনে দাঁড়ানো পুরুষটিকে। সর্বাঙ্গ যেন মিশিয়ে দিতে চান সেই কঠিন দেহে। দুজনের শ্বাস পড়ে দুজনের মুখে। আবিষ্টু ব্যাকল স্বরে সত্যবতী বলেন, উত্তরাধিকারী দাও দেবব্রত, তোমার আমার উভয়ের রক্ত ধারণ করবে এমন উত্তরাধিকারী দাও। বজ্রাগ্নিদগ্ধ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকেন ভীষ্ম।
নিবিড় অন্ধকারে সত্যবাতির অষ্ট সন্ধান করছে তার বক্ষ দেশ কন্ধ গ্রীবা, যেন তপ্ত লৌহের স্পর্শ, পুড়ে যাচ্ছে ত্বক মাংস স্নায়ু শিরা। ভীষ্ম যেন নড়াচড়ার ক্ষমতা হারিয়েছেন। অজগর গ্রাসে মৃগ যেমন অসহায় নিশ্চল হয়ে পড়ে, তেমনি স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন শুধু। সত্যবতী সেই ঘোর লাগা কণ্ঠে আচ্ছন্নের মতো বলে চলেছেন, কেউ জানবে না প্রিয়তম, কেউ টের পাবে না। আমি ঘোষণা করব, দৈব অনুগ্রহে সন্তান ধারণ করেছি আমি। তপস্যা লপ্ত অলৌকিক শক্তি গর্ভধারণ ঘটিয়েছে আমার। কারো সাধ্য হবে না কিছু বলার। শুধু একবার, একটিবার দয়া করো। সারা জীবন আমি নিজেরই রচনা করা শ্মশান ভূমিতে পেতিনীর মতো সব দেহ ঘেটেছি। দেবব্রত, একবার আমাকে প্রাণের স্বাদ দাও। একটি রাত অন্তত বেঁচে দেখি বাঁচার স্বাদ কেমন। শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে আছে ভীষ্ম, নিষ্পন্দ নির্বাক। বোধহয় গগন বিদারী এক একটি কুলির সম্পাতের অভিঘাতেই এক একবার মৃদু শিহরিত উঠছে তার লৌহ স্তম্ভের মতো রিজু পেশল শরীর। সত্যবতী স্নায়ু রোগাক্রান্তের মতো অনক্রল বলে চলেছেন, দেখো, আমার দিকে চেয়ে দেখো গঙ্গানন্দন, আমার অঙ্গ স্পর্শ করে দেখো। এ নগরী কে বাঁচাবে? এই হলো দৈবের লিখন, যা আমরা পড়তে পারিনি এতদিন। শপথভঙ্গের ভয় পাচ্ছে শান্তনব, সাপের আশঙ্কায় সংকুচিত। আমি অভয় দিচ্ছি তোমায়, যার কাছে তোমার শপথ তার কাছেই শপথ মুক্তি হোক আজ। বন্ধনকারিণী স্বয়ং নিষ্কৃতি দিচ্ছে। আর কি অধর্ম, আর কি ভয়! বিশ্বের দুই দীর্ঘ হাত, কঠিন রোমশ কিনাঙ্কু চিহ্নিত, এতক্ষণ অবশের মতো দেহের দুপাশে ঝুলছিল। সত্যবতীর দুটি কোমল বাহু তার শরীরকে তীব্র আশ্লেষে বন্দী করেছে, পিষে ফেলতে চাইছে। কিন্তু ভীষ্মের দেহ যেন পক্ষাঘাতগ্রস্ত, অসাড়। অবশেষে স্পন্দন দেখা দিল তার দুটি হাতে। তিনিও দুই হাতের বেষ্টনীতে ঘিরলেন সত্যবতীকে। আলিঙ্গন বৃত্তটি সম্পূর্ণ এখন। উভয়ে উভয়কে নিবিড় আবেগে বক্ষে ধারণ করেছেন। পরস্পরের হৃদয়ে সংযুক্ত হয়েছে, দেহে দেহে লীন। আবেশে চক্ষু মুদিত করেছেন সত্যবতী। রোমাঞ্চিত হয়ে উঠেছে তার সর্বাঙ্গ। ওষ্ঠ দুটি সদফাঁক হয়ে রয়েছে কোন বিহ্বল প্রত্যাশার ঘোরে। অস্ফুটে বলছেন, শয্যায় চলো প্রিয়। আচম্বিতে বাচায়নের ঠিক বাইরেই বুঝি চরাচর বধির করে দেওয়া একটি বজ্র বিস্ফোরণ হলো। বাইরে না কক্ষের মধ্যেই? সত্যবতীর কানের ঠিক পাশটিতেই কি? মুহূর্তের মধ্যে সত্যবতীর সর্বাঙ্গ দারুভূত, যেন অগ্নিশলাকা ভেদ করেছে কর্ণকুহর। প্রিয় পুরুষকে নয়, যেন লক্ষ্য কণ্টকিত বনবৃক্ষকে আলিঙ্গন করেছেন ভুল করে। বিদ্ধ হয়েছেন বিষ কাঁটায়। চমকে ছিটকে সরে যেতে চান সত্যবতী, কিন্তু ভীষ্মের দুই সবল বাহুর ডোর ছাড়াতে পারে না। চকিত বিদ্যুৎ ঝলকে দেখতে পান ভীষ্মেরও দুটি চোখ বোঝা, তা থেকে গড়িয়ে পড়ছে জলধারা। ঠোঁট নড়ছে গঙ্গায়নীর, ক্রমাগত বলে চলেছেন, মা, মা, মাগো। সত্যবতীর শীত করতে থাকে। আকস্মিক এক হিম অনুভূতির পায়ের পাতা থেকে উঠে এসে গ্রাস করে নিচ্ছে। শীতল হয়ে যাচ্ছে সব উত্তেজনা তাড়ন। বিশ্ব শিশুর মতো ফিসফিস করে বলছেন, মা, মা, কতদিন মাকে ছাড়া আছি। সত্যবতীর বুকে এখন ভীষ্মের মুখ, অশ্রুতে ভেসে যাচ্ছে বক্ষ আবরণী। ভীষ্ম ভগ্নস্বরে বলতে থাকেন, বড় কষ্ট মা, বড় জ্বালা মা গো। সত্যবতীর কণ্ঠেও হঠাৎই এক দলা পাকানো কান্না জমাট হয়ে আসে। পুত্রহারা মায়ের ব্যথা বুঝেই প্রথম আমর্ম ভেদ করে জেগে ওঠে। দুটি পুত্রকে তিনি নিজের উচ্চাসার যূপকাষ্ঠে বলি দিয়েছেন। সন্তানকে কেবল অভিপ্রায় পূরণের যন্ত্র ভেবেছেন, কখনো অকৃত্রিম শতৎসারিত মাতৃস্নেহে সিক্ত করেননি। সেই প্রথম যেন হারানো দুই পুত্রের মুখ তার বুকের গিরিগুহায় তুষারিত অশ্রুস্রোতকে বিগলিত করে তীব্র ধারায় বইয়ে দেয় চক্ষুর ছিদ্রপথে। এ কি হলো, এ কি? আর সে ধরে রাখা যাচ্ছে না। সর্প শরীর প্রকম্পিত করে অগ্নিস্রাবের মতো উঠে আসছে ক্রন্দন। অছরে কাঞ্চেন যোজন গন্ধা। বিশ্বের মাথাটি নিজের বুককে চেপে ধরে আকুল ক্রন্দনোচ্ছ্বাসে ভেঙে পড়ছেন, পুত্র, পুত্র, পুত্র আমার। এই পৃথিবীতে কত রকমের কান্নাই যে হয়,
এক এক রকমের অশ্রুবস্ত্রণে এক এক রকমের সুখ। যে কাঁদে একমাত্র সেই হয়তো জানে সুখ দুঃখের নিহিত অনুপাতটুকু। বিশ্ববাসী তার খোঁজ পাবে না কোনোদিন। বাষ্প বিকৃত কণ্ঠে ভীষ্ম বলতে থাকেন, কোনো চিন্তা নেই মা, উদ্বেগ করো না। সন্তান চেয়েছিলে তুমি, যেন এই হস্তিনা নগরী আমাদের সন্তান, আমাদের যৌথ সন্তান, তোমার আমার উভয়ের। একে আমরা পোস্তরাঞ্জির মতো পঞ্জরাস্থির মতো রক্ষা করব, লালন করব। আমি কথা দিচ্ছি মা, আমাদের মহান বংশের দুই উত্তরাধিকারী জন্মান্ধ ধৃতরাষ্ট্র ও পাংশুবর্ণ পাণ্ডুর হাতেই সমর্পিত হবে ভবিষ্যতের সাম্রাজ্য। আমি স্বয়ং নিলাম তাদের গড়ে তোলার ভার। শারীরিক প্রতিবন্ধতাকে অতিক্রম করে তারা সুশাসক হয়ে উঠবেই একদিন। তারা যোগ্য হয়ে ওঠা পর্যন্ত আমি দৃঢ় হাতে রক্ষা করব রাজছত্র। প্রতিশ্রুতি দিলাম, ভরত বংশে দুটি প্রদীপকে আমি দুই তালুর আড়াল করে সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচিয়ে রাখবো মা। এই রাজ্যই আমাদের সন্তান, এই যেন নিশ্চিত। আর একে আমরা সক্ষম অভিভাবকের হাতেই ছেড়ে যাব, অন্যতা হবে না। গাঢ় অন্ধকারে সত্যবতী নীরবে অবিন্যস্ত চুলগুলির মধ্যে ধীরে অঙ্গুলি বুলিয়ে চলেন। তার অশ্রু ঝরতে থাকে ভীষ্মের কপালে। আশ্চর্য, বিচিত্র এ আধার। পরিচয়গুলি গ্রাস করে নিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে পারস্পরিক অবস্থান, সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে। গাঢ় সংলগ্ন দুই মানব মানবী ক্রন্দনাতুর, হাহাকাররত, দ্বৈত না পুত্র, প্রেমার্থিনী না জননী, একাকার হয়ে যায় সব সংজ্ঞা। যাক, এই ঝঞ্ঝায় মুছে যাক সব, মিশে যাক। মুহূর্তগুলি ভরে উঠুক বিস্মৃতির মধুতে। যমুনা তীরে অস্ত সূর্যের বিভাই ম্লান করুণ এক অপরাহ্ন বেলায় যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, আজ বহু বর্ষ পরে এই অন্ধ রজনীর মধ্যজামে যেন অবসান হলো সেই সুদীর্ঘ যুদ্ধের। এখন আর কোনো ক্ষোভ নেই কোথাও, ব্যথা অতৃপ্তি নেই, নেই তীব্র আগেবের সন্তারণ। সমস্ত চাওয়া পাওয়া লীন হয়ে গেছে গভীর কৃষ্ণ তমসায়। সব ঋণ শোধ। আহ, কি অপূর্ব আধার! গবাক্ষের বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো। গর্ভিণী মেঘগুলি বিপুল বেগে অমৃত ধারা বর্ষণ করে ভার লাঘব করছে। দগ্ধ ধরণী অনন্ত তৃষার্তের মতো শুষে নিচ্ছে সেই শীতল স্নেহ। বাতাস তিমিত, বজ্র শমিত, ক্ষণপ্রভা শুধু মৃদু হাস্য করে চলেছে মাঝে মাঝে। শান্তি, শান্তি।